আমরা গৌরীকুণ্ড, ভীমকুণ্ড, সূর্যকুণ্ড দর্শন করে আস্তে আস্তে এগিয়ে গেলাম পাণ্ডব গুহা দর্শনে। আমি এর আগে কিন্তু 3বার, এটা আমার 3য় বার গঙ্গোত্রী দর্শন, কিন্তু কোনোবারই সীতাকুণ্ড, গৌরীকুণ্ড বা ভীমকুণ্ড বা পাণ্ডব গুহা দর্শনের সুযোগ হয়নি বা ইচ্ছা হয়নি। এইবার হাতের সময় আছে, এই যে এরা দর্শন করে ফিরছে, ওদের কাছে একটু শুনে উৎসাহিত হলাম যে না, দর্শন করতে যেতে হবে। আর দেখো, যখন তুমি দর্শনে যাবা না, এখানে দেখবে পাহাড়ে বড় বড় পাথরের আড়ালে কোনো কোনো সাধু সন্ত এখানে ব্রহ্মচর্য পালন করছে বা জীবন ধারণ করছেন একদম ন্যূনতম সাধনের মধ্যে। এইগুলো কিন্তু আমাদের মনকে প্রভাবিত করে। প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। ব্রিজটা টপকে এই পারে এসে পায়ে হেঁটে আমরা পাণ্ডব গুহা দর্শনে যাচ্ছি। তো রাস্তা দেখো একদম ফাঁকা, যেহেতু এটা গঙ্গোত্রী মন্দির থেকে একটু দূরে, সেই কারণে খুব বেশি মানুষ এদিকে নজরে পড়বে না। কিন্তু আমাদের তো ইচ্ছা হয়েছে, এবার আমাদের 34 জনে কিন্তু বিভিন্ন উপায় এখানে পাণ্ডব গুহা দর্শন করতে এসেছে। কিন্তু কী হয়েছে, একটু ছড়িয়ে ছিটিয়ে ছন্ন ছাড়ার মতো। এই দেখো, আমরা গুফায় প্রবেশ করলাম। ভিতরে একজন ব্রহ্মচারী, তিনি আমাদের এই গুফা সম্বন্ধে জানালেন। ভিতরে একদম অন্ধকার, দেখার কিছু নাই। তারপরে আমরা বাইরে বেরিয়ে আসলাম, দান ধান করলাম ভিতরে। আর সুনীলবাবু দেখো সবার শেষে এসে এই যে স্বনামধন্য সুনীলবাবু আসছেন তার টিম নিয়ে। যখন সবার হয়ে গেল, এইবার উনি আসলেন। ভাত শেষ, ডাল শেষ, সবজি শেষ, এখন ওই যে চাটনি পড়ে আছে, খাওয়া যাক। চলো, পাণ্ডবগুলো দর্শন করে বেশ ভালোই লাগলো। এই টুপিটা কিনেছি 100 টাকা দিয়ে, হিমাচলের টুপি। দর্শন করে বেশ ভালো লাগলো। অনেকটা পথ পায়ে হাঁটতে হলো, ছোটোখাটো ট্রেকিং বলতে পারেন। 6 কিলোমিটার হবে। দেখুন, মূল বিষয় হচ্ছে এই যে আপনি ঘুরছেন ফিরছেন, বিভিন্ন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন, তাদের মনের অবস্থা, তাদের ব্যবহারিক জীবনযাপন, এগুলো একসাথে যখন আমরা থাকছি, এক এক প্রান্তের মানুষ, তাদের জীবনশৈলী এক এক রকম, তাদের সাথে আলোচনা করে আমাদের নিজস্ব স্বভাব, নিজেদের কথাবার্তার ধরন, আহারের ধরন, এগুলো কি সুন্দর এক্সচেঞ্জ হয়, তাই না? আর সেই মোতাবেক যদি আমরা যেটা ভালো আছে সেটাকে যদি গ্রহণ করে নিই না, যা কিছু ভালো সেটাকে আমাদের গ্রহণ করা উচিত। এই যে আমরা 34 জন আছি, এর মধ্যে এক একজন আছে খুব ভালো মানুষ। আমি তাদের দেখছি খালি, আর তাদের মতন হওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, ঠিক একইভাবে প্রত্যেকের উচিত খারাপটাকে অনুকরণ করা নাই, এর নামে বলা, ওর নামে বলা। একসাথে থাকলে তো একটু ছোটোখাটো ভুল প্রান্তি হবেই। সব বিষয়গুলোকে একটু মেনে নিয়ে সহজ সরলভাবে এই কটা দিন, 12-14টা দিন কাটানো, এটাই হচ্ছে এই ভ্রমণের মূল লক্ষ্য। জানি না কি হবে, ভগবান কতটা আমাদের প্রতি দয়াশীল, করুণা দেখাবেন জানি না, কিন্তু এটা আমরা পারি করতে ইচ্ছা করলে। এতে বরঞ্চ একটা সুসম্পর্ক তৈরি হবে সবার সাথে, দীর্ঘমেয়াদী একটা রিলেশান তৈরি হতে পারে। নাহলে কী হবে, এই 10-12 দিন পরে কেউ কারো খোঁজ রাখবো না, আবার সেই ঘরোয়া জীবনে ফিরে যাবে সবাই। সেই মানুষগুলো রোজ যাদেরকে দেখি, আর না দেখা মানুষগুলোর সাথে সম্পর্ক রাখা বা কথাবার্তা বললে কিন্তু খুব ভালো লাগে, সম্পর্ক রাখতেও ভালো লাগে। একটা নতুন মানুষ পরিচয় হয়, এর মধ্যে কারোর সাথে কারো দেখবে মনের খুব মিল হয়ে যাবে। হ্যাঁ, দেখবে 2-1জনের সাথে খুব ভালো রিলেশান তৈরি যাবে, ফোন টোন হবে। এরকমই হওয়া উচিত। সেই উদ্দেশ্যে তো আমি করি ট্যুরগুলো, অ্যাকচুয়ালি সেই উদ্দেশ্যে করি। অনেকেই ভাবে এই ট্যুরগুলোর পিছনে বোধহয় আমার কোনো ব্যক্তিগত স্বার্থ আছে। একদমই ভুল কনসেপ্ট। আমি সবাইকে নিয়ে চলি এই কারণেই যে সবার মধ্যে যা কিছু ভালো আছে না, সেগুলো আমি অনুকরণ করার চেষ্টা করি। এই জন্য আমি সবাইকে নিয়ে চলি, ব্যাস আর কিচ্ছু না। একটু মজা লাগে, ভালো লাগে। এক এক মানুষের এক এক রকম মন, তাদের এক এক রকম বিচার চিন্তা ভাবনা, এগুলো দেখি হাসি পায়, কখনো কখনো ভালো লাগে। চলুন, সাথে থাকুন। আমাদের 2য় ধাম গঙ্গোত্রী ধাম দর্শন শেষ হবে। এই যে আমরা এখন ফিরে যাচ্ছি, পার্কিংয়ে যাব। পার্কিং এখান থেকে 3 কিলোমিটার দূরে, হ্যাঁ 2 কিলোমিটার, 3টের মধ্যে আমরা পার্কিংয়ে পৌঁছে যাব।
ওখান থেকে ফিরে যাবো আমরা আমাদের নেতালা আমাদের হোটেলে, কৃষ্ণা হোটেল, খুব সুন্দর হোটেলের রুম। আমরা কিন্তু রান্না করবো বলে সব অ্যারেঞ্জমেন্ট নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে সেই পরিস্থিতি নেই রান্না করার মতো। ওই জন্য আমরা একটু রেস্টুরেন্টে হালকা ফুলকা সবাই জন্য খেয়ে নাম, খিদে টিদে লাগলে বাড়িতে গিয়েই চলো যা কিছু খাওয়া যাবে। এখানে আমরা আর কিছু করবো না, সেই মতো সবাই একটু একটু করে। হরে কৃষ্ণ। বেলটিং শৈল। শিলার শুভ্রার অভিযোগ ওরা ভারতীয় দিকে সাথে নিবে না, ভারতীয় দিক ফাড়ুং করে এদিক ওদিক চলে যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। এরপর আমরা ধীর গতিতে পায়ে হেঁটে আবার আমরা পার্কিংয়ে আসলাম, সেখানে আমাদের গাড়ি অপেক্ষায় করছিল। সেখান থেকে বেরিয়ে আমাদের ড্রাইভার জানালেন যে সামনে ভৈরব ঘাটি আছে, ওখানে একটু আমরা থামবো, মন্দির দর্শন করব, তারপরে একটু চা পান টান যার করার ইচ্ছা আছে করে বাথরুম টাথরুম করে ওখান থেকে আমরা বেরিয়ে যাব সোজা নেতালা। অর্থাৎ আজকে আমরা আবার আমাদের হোটেলে ফিরে যাব। এই হচ্ছে ভৈরব ঘাটি। এখানে একটা ছোট্ট মন্দির আছে, কিন্তু রাস্তার পাশে এই যে যারা দর্শনার্থীরা আছে তাদের একটু রেস্ট নেওয়ার জন্য এখানে ব্যবস্থাপনা খুব ভালো আছে। তো আমরাও নামলাম, মন্দির দর্শন হলো। বিকাল 4টা বাজে, একটু চা খাওয়ার জন্য তো মন একটু খুচখুচ করছেই, দু একজন একটু চা পান করলো। কিন্তু চা পান করার বিষয়ে একটা কথা বলি, চা পানের জন্য এখানে 20 টাকা করে কাপ। 34 জন যদি আমরা চা পান করি 780 টাকা খরচ হয়। আমাদের কাছে চা পানের সব উপকরণ রয়েছে, খুব গায়ে লাগে, কেন 780 টাকা দিয়ে আমরা ইচ্ছা করলে 500 লোককে চা পান করাতে পারি। আমাদের কাছে যা উপকরণ আছে তাতে 500 জন চা খেতে পারে। এই সবাইকে দেখো জোগাড় যন্ত্র করে গাড়িতে তুলে আবার আমাদের বেরিয়ে পড়া। আর গাড়ির মধ্যে কিন্তু গান টান হচ্ছে, এই যে নন্দিতাদি, বৃত্তিকা, এরা সব গান জুড়েছে, শিখা দিদি ভাই, হ্যাঁ। কিন্তু গান চালানোর উপায় নেই, কেন কপিরাইটে আমার টিক পড়ে যায়, মার্ক পড়ে যায়। এই জন্য আমি গান চালাতে পারি না, ইউটিউবের ভিডিওতে গান চালানোর নেই, অনুমতি নাই। তো যাই হোক, একটু সময় আছে, যাত্রা সম্বন্ধে একটু বর্ণনা করি। এই দেখো, এইবার কিন্তু একটু দৃষ্টান্তমূলকভাবে এই যাওয়ার সময় ড্রাইভার একটু দাঁড়িয়ে বললো, এই দেখুন মন্দাকিনী যেখানে শুটিং হয়েছিল সেটা একটু ভালো করে দেখে নেন। তো যাই হোক, আমরা একটু দেরি করেই ঘরে পৌঁছালাম। পৌঁছে আহার, কোনো রকম আহারটা আর হলো, হ্যাঁ, কোনো রকম একটু রান্নাবান্না করে টোরে ভালোই আহার হয়েছিল। আর অন্ধকার হয়ে আসছে, এই জন্য আর ফটোগ্রাফি করা যায় না। আহার টাহার করে আমরা রেস্ট নিলাম, কারণ আগামীকাল আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে আমাদের 3য় ধাম কেদারের উদ্দেশ্যে। জুলাই মাসের 1 তারিখ 2026 সাল আমরা চললাম আমাদের 3য় ধাম কেদারনাথ দর্শনে। এই মুহূর্তে আমরা নেতালাতে আছি, সকাল 6:30 বাজে। আমাদের 6টার মধ্যে রওনা দেওয়ার কথা, কিন্তু বৃষ্টির কারণে বেরোনো যাচ্ছে না। এই যে বৃষ্টি চলছে, কি সুন্দর হয়ে যায়, তবে কেটে যাবে। আমাদের এখানে আর একটা গাড়ি ছিল, তারা তো বেরিয়ে গেল বৃষ্টির মধ্যেই, এবার আমাদের বেরোতে হবে। এই যে সব অপেক্ষারত। হোটেলটা বেশ সুন্দর ছিল না, রুম টুমগুলো বেশ ভালোই ছিল, আমরা ভালোই কাটালাম 2 রাত এখানে। সুন্দর কৃষ্ণা হোটেল, হ্যাঁ, রান্না বান্না করে এখানে ভোজন টোজন হলো, খুব ফাইন। এই গেঞ্জি পরেন এখানে, এই যে মহারানী ভিক্টোরিয়া, এই গেঞ্জি পরেনি কেন? পরে না, হারাই গেলে কে খুঁজবে? হ্যাঁ, ও রেখে আসছে। এই সব গেঞ্জিটা চাপায় না, আজকে তো ঠান্ডা আছে। এই গেঞ্জি পরে নাও, গেঞ্জিটা পরে নাও, গেঞ্জি পরে নাও সবাই, ঠান্ডা আছে। হরে কৃষ্ণ। কারো গেঞ্জি এক্সট্রা লাগলে আমার কাছে নিতে পারো, 180 টাকা দাম আছে। কারো লাগলে নিতে পারো, 180 টাকা দাম আছে, আমার কাছে 2টো গেঞ্জি আছে। হ্যাঁ, ওই এক। চলো, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে লাগেজ, হ্যাঁ, খবর একদম দারুণ।
ফাইন। আজকে আমরা কোথায় যাচ্ছি? কেদারে যাচ্ছি। কেদার তৃতীয় ধাম যাত্রা আমাদের। হ্যাঁ, সবথেকে গুরুত্বপূর্ণ। আমরা দারুণ মজা করছি। সবথেকে বড় কথা, দাদা ভাই কালকে যে লেখাটা লিখেছে আমি সেটা নিয়ে মানে এক্সাইটেড আছি যে এই মানুষ না আপনি সাথে দেরি করেছিলেন তাই তো আমি ভাবছি যে এই মানুষটা সাহিত্যিক হতে পারে। দারুণ দারুণ। আমি ভোরবেলায় উঠে আগে পড়েছি ওটা। আমাকে কালকে রাতে দীপালি শোনালো। আমি বাবা দেরিটা করেছিলেন তাই তো হাসি এই চরণটা পাওয়া গেল। দেখো, বিষয়গুলো খুব কষ্টকর। আমাদের যে দুজন ড্রাইভার রয়েছে, দেখো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দুটো গাড়ির ছাদে সমস্ত মালপত্র তোলা হলো। ওদের দেখো কত কষ্ট, তাই না? আমরা পূর্ণ অর্জন করতে, ধাম দর্শন করতে বেরিয়েছি, কিন্তু এরা দেখো আমাদের কত সহযোগিতা করছে, আর এদের সহযোগিতাতেই সম্ভব হচ্ছে। তো যাই হোক, বৃষ্টির মধ্যে কোনো রকমের হালকা পালকা বৃষ্টি হচ্ছে, বললাম যে না আর দাঁড়িয়ে থাকা যাবে না, কেন আজ আমাদের গন্তব্য হচ্ছে সীতাপুর। 260 কিলোমিটার রাস্তা, সময় একটু লাগবে। তারপরে রাস্তায় রান্নাবান্নার ব্যবস্থা আছে, এগুলো করে টোরে পৌঁছাতে অনেকটাই সময় লাগবে। 2 ঘন্টা সময় তো লাগে রান্না করতেই, ভোজন করতে 2-3 ঘন্টা লেগে যায়। 34 জনের রান্নাবান্না না। তো চলো, আমরা কিন্তু সাথে গ্যাসের বড় সিলিন্ডার নিয়েছি, বাসনপত্র ভাড়া করে নিয়েছি। সিলিন্ডার বাবদ আমাদের কাছ থেকে 2600 টাকা নিয়েছে, আর বাসনপত্র বাবদ আমরা বাকি 2400 টাকা 3400 টাকা দিয়েছিলাম। এইভাবে মোট 6000 টাকা দিয়ে আমরা জিনিসপত্র ভাড়া করে গাড়িতে উঠিয়ে নিয়েছি। তবে গাড়িতে খুব বেশি জায়গা নেই। তারপরে আমরা চলো একটা মন্দিরের সামনে গাড়িটা দাঁড়ালো, এখানে ড্রাইভার বলল একটু ব্রেকফাস্ট করে নেন, কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে খুব স্বাচ্ছন্দ্যে আমরা কাজগুলো করতে পারছিলাম না। পরোটা 60 টাকা, আলু পরোটা। कितना झमेला करता है लोग सुबह से। क्या हुआ? 2 चाय 2 पोहा। এত ফটো দিয়েছেন আমাদের, একটা দুজনের কারো ফটো। 10 रुपए देना। এত ফটো আমি ফটো দেই না স্যার, যাই স্যার অন্য দিচ্ছি, আমি দিচ্ছি। 10 টাকা दे दो। আমি এই যাত্রায়, পুরো যাত্রায় একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে কেউ কিন্তু মাথার মধ্যে এই ধারণাটা বা এই ধ্যানটা রাখেনি যে আমরা এসেছি একটা প্রজেক্টকে ফুলফিল করতে। আমরা একটা লক্ষ্য নিয়ে বাড়ির থেকে বেরিয়েছি যে আমরা 4 ধাম যাত্রা করব, এবং তার সাথে সাথে এই যাত্রাপথে যে সমস্ত পবিত্র স্থান বা পবিত্র দর্শনীয় স্থানগুলো আমরা দর্শন করে আমরা আমাদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করব। এই ভাবনাটা কারোর মধ্যে নেই। চায়ের দোকানেই সময় লেগে গেল 1 ঘন্টা, কোথাও চা খেতে নামছে তো আধা ঘন্টা, মানে কোনো সময়ের প্রতি কারো কোনো নিয়ন্ত্রণ নেই। এটা কিন্তু একদমই হওয়া উচিত ছিল না। সব কিছু খুব ফাস্ট, দ্রুত করা উচিত ছিল। কারণ কি, আমরা আজকে সবাই ভুলে গেছি যে নেতালা থেকে বেরিয়ে আমরা পৌঁছাবো হচ্ছে আজকে সীতাপুর। আগামীকাল আমাদের কেদার দর্শন। সুতরাং সীতাপুরের দূরত্ব 260 কিলোমিটার রাস্তা। পাহাড়ে গাড়ি 40 কিলোমিটারের অধিক বেগে চালানো সম্ভব হয় না। আর দিনে দিনে পৌঁছাতে পারলে খুব ভালো, রাতে পাহাড়ে গাড়ি না চালানোই ভালো। কিন্তু দেখো, কারো এই বিষয়ে কিন্তু কোনো খেয়াল নেই। চা খেতে গেলেই সময়, কোথাও একটু নামবে বাথরুমে তার জন্য সময়। চলো, গাড়ির মধ্যে তো গান বাজনা খুব চলছে, গাড়িতে অনেকেই আছে গান বাজনার সব একজন মাহির, মানে একদম খ্যাতনামা সমস্ত শিল্পীরা গাড়িতে আমাদের রয়েছেন, তাদের নিয়ে চলছি আমরা। কিন্তু গানগুলো আমি শোনাতে পারছি না আপনাদের, কারণ কি কপিরাইটে এর বিধি নিষেধ আছে, অনুমতি নাই। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি সীতাপুরের দিকে। ড্রাইভারকে বলা আছে রাস্তায় কোনো একটা জায়গা দেখে রান্না করার ব্যবস্থা করবে, সেই মোতাবেক ড্রাইভার কিন্তু বেলা 12টা নাগাদ রাস্তায় একটা জায়গা করে দিয়েছিল আমাদের। ফ্রেন্ডস, 1/7/2026, এখন বেলা 11:30 বাজে। আমরা কেদারের পথে 260 কিলোমিটার রাস্তা
হ্যাঁ, নেতালা থেকে যাওয়ার পথে একটু গাড়িটা দাঁড়িয়েছে, খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। সব চায়ের দোকান দেখলে হলো বাঙালি না, এই দেখো শুরু হয়ে গেছে সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ, ওই দেখো হরে কৃষ্ণ, এসব চা পার্টি। কে কে চা খাবে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর কি খবর? খবর কি ঠিক আছে না? তোমরা দায়িত্ব নিছো কিনা? আমাকে দায়িত্ব দিস। এই যে দেখো, বাসের থেকে সঞ্জনা ফটো তুলছে। সামনে যে দুজনের ফটো তুলছে না, এরা একজন হচ্ছে বিথিকা আর আরেকজন হচ্ছে তুলি। এই যাত্রাপথে এদের দুজনের মধ্যে খুব ভাব ভালোবাসা প্রেম হয়েছে। দুজনে একই ধরনের পোশাক পরেছে। তবে ভালো লাগার একটা বিষয় কি ছিল, যে শেষ অবধি এদের এই ভাব ভালোবাসা ছিল। এবং আমি জানি এই যে আজকে বসে যে আমি ভিডিওটা এডিটিং করছি, আমি জানি এদের মধ্যে এখনও সেই ভাব ভালোবাসা রয়েছে। চলো, ড্রাইভার এখানে আমাকে বলেন আমাকে 5,000 টাকা দেন, আমি একটু গাড়িতে তেল ভরে নিই। যাই হোক, গাড়িতে এখানে তেল ভরা হলো। গাড়ি ছাড়ার সময় সনাতন বলেই দিয়েছিল যে কখন কোথায় টাকা দিতে হবে। ড্রাইভারগুলো খুব ভালো ছিল। এরা দেখো মুসলিম ধর্মের হলেও এরা কিন্তু কোথাও বুঝতে দেয়নি, এদের ব্যবহারে তুমি কোথাও বুঝতে পারবে না, এত অমায়িক ব্যবহার ছিল। বিশেষ করে আমাদের ড্রাইভারটা তো খুবই ভালো ছিল। তো যাই হোক, সীতাপুরের থেকে যাওয়ার সময় রাস্তায় একটা জায়গায় একটা রেস্টুরেন্টে গাড়ি আমাদের দাঁড়ালো। ড্রাইভার আমাদেরকে বললো এখানে রান্না করে নেন। বৃষ্টি পড়ছে, একটু অসুবিধা হলো, কোনো উপায় নেই, কেন হোটেলে খেতে গেলে প্রচুর অর্থ ব্যয় হয়। আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে, বিশেষ করে আমাদের মেয়েরাও এখানে খুব হাত লাগিয়েছিল। আমরা ওই রেস্টুরেন্ট থেকে সব নামিয়ে আমরা ভোজন তৈরির ব্যবস্থা করলাম। সাথে সবই ছিল, বাজারঘাট। ঘন্টা 3 অর্থাৎ 3টে নাগাদ আমরা ওখান থেকে ভোজন টোজন করে আবার বেরিয়ে পড়লাম। ড্রাইভার বারবারই বলল অনেকটা রাস্তা কিন্তু আপনাদেরকে যেতে হবে। তবে হোটেল কিন্তু সীতাপুরে ড্রাইভার আমাদের সাথে পরামর্শ করে ঠিক করে রেখেছে 300 টাকা পার হেড পার ডে যে বাজেটে হোটেল, সেই হোটেলের ব্যবস্থা কিন্তু আগেই করে রেখেছে। এই যে তিলওয়াড়া নামে একটা গ্রামকে আমরা, বা শহর বলতে পারি, আধা শহরকে আমরা অতিক্রম করে সীতাপুরের দিকে যাচ্ছি। গাড়ি কিন্তু চলছেই চলছে। গাড়ির মধ্যে বসেই আমাদের গল্প গুজব চলছে। কেউ লজেন্স কিনেছে, কেউ বিস্কুট কিনেছে। আমি যেহেতু 1 নম্বর গাড়িতে ছিলাম, এই জন্য 2 নম্বর গাড়ির কোনো রকম ভিডিও ফটোগ্রাফি আমি করতে পারিনি। ওদের গাড়িতেও কিন্তু একইভাবে গান বাজনা সব চলছিল। 2টো গাড়ি রয়েছে, এক একটা গাড়িতে 17 সিটের গাড়ি, 17 দুগুণে 34 জন আমরা মোট ছিলাম। এবং একদম 17 সিটের গাড়ি। পিছনে যারা বসেছে তাদের একটু অসুবিধা হয়েছে। আমি পরে একবার আমি পিছনে বসেছিলাম ঘন্টা 3-4 জন্য, আমি বুঝেছি, আমি দেখেছি বসে যে একটু অসুবিধা হয়েছে। কিন্তু আমরা কি করেছিলাম, যারা পিছনের সিটে বসবে যে 8 জন, তাদের জন্য আমরা অর্থ কিছুটা কমিয়ে দিয়েছিলাম। আর সামনে যারা বসবে তাদের জন্য অর্থ কিছুটা বাড়িয়ে দিয়েছিলাম। যে 9 জন সামনে বসবে তাদের জন্য করেছিলাম 7,000 টাকা, আর পিছনে 8 জনের জন্য করা হয়েছিল 6,000 টাকা মাথা পিছু। এতে কি হয়েছে, আর কোনো রকম কারো কোনো ক্ষোভ ছিল না। চলো, বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। সীতাপুরের খুব কাছাকাছি চলে এসছে, এখান থেকে আর 30 কিলোমিটার সীতাপুর। আজকে আমাদের সীতাপুরে নাইট স্টে, কালকে ওখান থেকে আমাদের কেদার যাত্রা শুরু হবে। সীতাপুর থেকে সোনপ্রয়াগ তো 1.5-2 কিলোমিটার রাস্তা। গাড়িতে আমাদের পৌঁছে দেবে বলেছে, ড্রাইভার বলেছে আমি গাড়িতে পৌঁছে দেবো। তারপরে সোনপ্রয়াগ থেকে আপনারা ছোটো গাড়িতে চলে যাবেন গৌরীকুণ্ড, গৌরীকুণ্ড থেকে আনটা শুরু। তাহলে আমরা রান্না টান্না করবো না, একটু মুড়ি টুড়ি যদি থাকে ড্রাই মুড়ি টুড়ি একটু নিয়ে নেবো, আবার ব্যাগে দিয়ে দেবো। ওরকমভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি। জল এখান থেকে নিয়ে নিয়েছি, জল এখন অবধি সস্তা আছে। হ্যাঁ বলে সাড়ে 8টা, 9-8টার মধ্যে পৌঁছে। এখানে তাড়াতাড়ি করলে 8টায় পৌঁছাবো, এখানে দেরি করলে 9টায় পৌঁছাবো। দিকে দেরি হবে তো। হ্যাঁ সেই তো। এখানে অশোকবাবু আমাকে 1 কাপ চা খাওয়ালেন, সঙ্গ দিতে হলো। চায়ের খুব একটা অভ্যাস নাই, কিন্তু কখনো কেউ খেলে
বা কেউ অফার করলে আমি না করতে পারি না। যাই হোক, যাওয়ার সময় আমরা শিরসি হয়ে গেলাম, যেখান থেকে হেলিকপ্টার ছাড়ে। আমার সাথে হেলিকপ্টারের টিকিটে প্রায় ৭৮,০০০ টাকা ফ্রড হয়ে গেছে। সেটা একটু শিওর হওয়ার জন্য শিরসিতে নামলাম। এখান থেকে হেলিকপ্টার ছাড়ছেই না, অথচ দেখো ওই ডেটে কিন্তু আমার কাছে হেলিকপ্টারের টিকিট ইস্যু করে দিয়েছে এজেন্ট। একদম পুরো ফ্রড। এই ভিডিও যারা দেখছেন তাদের সবাইকে বলি যে আপনি যদি কেদারনাথে বেড়াতে যান বা চারধাম যাত্রা করেন, তাহলে হেলিকপ্টারের টিকিট কাটার বিষয় কিন্তু খুব কনসাস, একদম দারুণ শিওর না হয় কিন্তু হেলিকপ্টারের টিকিট কাটবেন না। আমাদের প্রায় ৭৮,০০০ টাকা ফ্রড হয়ে যায়। পরে 1930-তে কমপ্লেন করেও খুব সুরাহা হয়নি, কেন আমার একটু দেরি হয়ে গেছিলো কমপ্লেনটা করতে। তো চলো আমরা চলেই আসলাম সীতাপুর। হ্যালো ফ্রেন্ডস, 2 তারিখ 2/7/2026 আমরা কেদার যাত্রার জন্য তৈরি। এখন সকাল বাজে 6:30, আমাদের 6টার মধ্যে বেরোনোর কথা, 5:30 বেরোনোর কথা ছিল, সেখানে 6টা বেজে গেছে। গতকাল রাত্রে আর রান্না করা হয়নি, হালকা ফুলকা একটু খাওয়ার টাওয়া খেয়ে খিচুড়ি কিছু বেঁচেছিল, একটু মুড়ি টুড়ি মাখা হলো, এইসব রাত্রি যাপন। এখন সব তৈরি হয়েছে, স্নান টান করে সবাই তৈরি। একটা ঘর নিয়ে নেওয়া হলো যেখানে আমরা লাগেজগুলো রেখে দিলাম। এই দেখ সব লাগেজগুলো রেখে দিলাম এই ঘরটা। হ্যাঁ, সব রেখে দিলাম। সবাই তৈরি আছে, ব্যাগগুলোকে বাইরে নিয়ে আসে। ভেরি গুড। হ্যাঁ, ব্যাগগুলো এখানে রাখেন, আর ভালো করে গুছিয়ে হ্যাঁ হ্যাঁ। এদারে রান্না বান্না তো করা সম্ভব না, সবাইকে বলে দেওয়া হলো যে যার মতন কেনাকাটা করে আহারের ব্যবস্থা করবে। আগামীকাল আবার আমরা সবাই সীতাপুরে ফিরে আসব। আজকে ভোর 6টার সময় বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু আমরা সীতাপুর থেকে বের হলাম। দেবীবাবু গতকাল সবার জন্য আম কিনেছেন, সেই আম সবাইকে দিয়ে দেওয়া হলো। বলা হলো রাস্তায় সবাই নিয়ে নিবে, যার যখন মনে হবে। রাতে কিছুটা আম ব্যবহার হয়েছে আর কিছুটা আম থেকে গেছে, সেই আমগুলো সবাইকে দিয়ে দেওয়া হলো। আমাদের লাগেজগুলো একটা ঘরের মধ্যে রেখে সেই ঘরটা ভাড়া দেবো এই শর্তে, বাকি সব ঘরগুলোকে ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে গেলাম। যেহেতু এখন সিজন না, তো এই সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে। সিজনে কিন্তু তুমি এগুলো সুযোগ সুবিধা পেতেই না। তো জুন মাসের লাস্ট উইক বা 2nd-3rd উইকটা বেশ সুন্দর কিন্তু ভ্রমণের জন্য। বৃষ্টি মাথায় নিয়ে রেনকোট পরে ছাতা হাতে নিয়ে পিঠে ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের এখন গন্তব্য সোনপ্রয়াগ। আমাদের দুটো গাড়ি চলে এসেছে, এই দুটো গাড়িতে 17-34 জন। আমরা এখন সোনপ্রয়াগে নেমে যাব। আমাদেরকে নামিয়ে দিয়ে আসার জন্যই কিন্তু গাড়ি দুটো ভোরবেলায় চলে এসেছে, ড্রাইভার 2 জন ফোন করার সাথে সাথেই চলে এসেছে। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, ভিজেই যেতে হবে। আমাদের হাতে সময় নেই এরকম যে না সময় আছে একদিন স্টে করে যাই, স্টে করলে ওয়েদার ভালো হবে এরকম কোনো নিশ্চয়তা নাই। তাই যে অবস্থায় আছি, যেমনই থাক না কেন আমাদের বেরোতেই হলো। আমি পিঠ ব্যাগ নিলাম, তার মধ্যে উপরে যদি ঠান্ডা লাগে একটা চাদর নিলাম, একটা উলেন চাদর, একটু প্যান্ট নিয়ে আছে, একটা হাফ প্যান্ট, গামছা, আর জল গরম করা একটা ছোট্ট স্টিক নিয়ে নিয়েছি। আর জুতা নিয়েছি, সেই জুতাটা ব্যাগে নিলাম। আর হাওয়াই চটি পরে বের হলাম। দেখলাম এই বৃষ্টিতে যদি জুতা ভিজে যায় তাহলে হাঁটতে খুব কষ্ট হবে, তা হাওয়াই চটি পরেই বের হলাম। তো আজকে সকালে সবাই কিন্তু আমাকে বলছে স্যার আমাদের ছেড়ে যাবেন না, ছেড়ে যাবেন না। ভেরি গুড, কাউকে আমার ছাড়ার ইচ্ছা নাই। কিন্তু ঘটনাটা কি জানো তো, আমি সবার জন্য অপেক্ষা করছি, ফুট করে দেখি পিছন থেকে কেউ নাই। কী ব্যাপার, এই দোকানে ঢুকে গেছে, ওই দোকানে ঢুকে গেছে, এটা কিনা ওটা কিনা। তো অপেক্ষা করা তো সম্ভব হয় না। এই জন্য কী হয়, আমার সাথে সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করলেও শেষ অবধি আমি কিন্তু চলতে পারি না। তো যাই হোক, সোনপ্রয়াগের এই যে আমাদের নামিয়ে দিলেন ড্রাইভার সাহেব, তিনি বলে দিলেন আগামীকাল এইখানে ঠিক একই পয়েন্টে এসে দাঁড়াবেন, আমাকে ফোন করবেন, আমি চলে আসবো। আমি 2 কিলোমিটার দূরে, এই সোনপ্রয়াগ থেকে সীতাপুর 2 কিলোমিটার দূরে, 1.5 কিলোমিটার দূরেই আমাদের কিন্তু হোটেলটা, সুতরাং খুব একটা অসুবিধা হবে না। এবার সোনপ্রয়াগে আমাদের রেজিস্ট্রেশন ভেরিফিকেশন হবে। গত বছর আমি যখন 2023-এ আমি যখন এসেছিলাম এখানে গিজ গিজ করছিল, পা ফেলার জায়গা ছিল না। কিন্তু যেহেতু এখন সিজন না বলে একটু হাঁটাহাঁটি করতে পারছি। প্রত্যেকে দেখেন রেনকোট পরে নিয়েছে, আমার মাথায় ছাতা, হাতে ক্যামেরা আর লাঠি, পিঠে ব্যাগ,
আর দেখুন চারিদিকে কি অবস্থা, মানুষের শ্রদ্ধা ভক্তির নমুনা দেখুন। প্রকৃতি হাজার রুষ্ট হোক, কেউ কিন্তু মানতে রাজি না, এর মধ্যেই সবাই কেদার দর্শন করবে। কারণ সবারই বিশ্বাস আছে যে ভগবান ঠিক হয়তো সময় মতন ওয়েদারটাকে ঠিক করে দেবেন। এখন সকাল 7টা বেজে গেছে, আমরা সোনপ্রয়াগের ওই আমার কাছেই 34টায় রেজিস্ট্রেশন পেপার ছিল, সেগুলোকে ভেরিফিকেশন করে দিয়ে বলে দিলাম যে 34 জনের গ্রুপ আছে, কেউ এসে বললে আপনারা একটু ছেড়ে দিবেন। গেটে ওরা বললো ঠিক আছে আপনি যান, আমি ছেড়ে দেব। এবার আমার সাথে 2-1 আছে, বাকি দিশাহারা সব কে যে কোথায় গেল আমার কোনো হিসাবই নেই। আর বৃষ্টি একদম নাজেহাল করে দিচ্ছে, একসাথে করা যেত যদি বৃষ্টিটা না থাকতো। ওখান থেকে আমরা পায়ে হেঁটে চললাম ট্রেকার স্ট্যান্ডে, যেখান থেকে আমরা গৌরীকুণ্ড অবধি ট্রেকারে করে যাব। একটা ট্রেকারে 12 জন নিবে, 50 টাকা করে ভাড়া, অর্থাৎ 600 টাকা। ওর গাড়ি কিন্তু তুলে দিতে হবে, যদি 11 জন হয় তাহলে সবাই মিলে আরও একজনের ভাড়া দিতে হবে। এই শর্তে আমরা গৌরীকুণ্ড থেকে ট্রেকারে করে সোনপ্রয়াগ থেকে ট্রেকারে করে গৌরীকুণ্ডর দিকে রওনা দিলাম। এখনো কিন্তু পৌঁছায়নি, এই রাস্তায় আছি। কেদারনাথ যাত্রা দেখুন কি অবস্থা, ভাবাই যায় না। এই দেখো, এই দেখো, হ্যাঁ বাপ রে বাপ, ওরে বাবা কঠিন। বাপ রে বাপ, দারুণ। দীপান্বিতা, বিথিকা কুচবিহার থেকে, বিথিকা হচ্ছে। একটা জিনিস কিন্তু খেয়াল করার মতন, হাজারো প্রতিবন্ধকতা থাকুক, দেখবে মানুষ যখন ঈশ্বরের সাধনা করে বা ঈশ্বর দর্শনে বাড়ির থেকে বেরোয়, সংকল্প নিয়ে বেরোয়, তখন তার কাছে কোনো প্রতিরোধী বাধা হয়ে দাঁড়াতে পারে না। সে সব কিছুকে অতিক্রম করে ঠিক দেখবে ঈশ্বরের কাছে পৌঁছে যাবে। আমাদের সাথেও তাই হলো। এইখান থেকে এই যে ট্রেকারে উঠলাম আমরা সব গৌরীকুণ্ডে যাওয়ার পথে। সোনপ্রয়াগ থেকে উপর থেকে পাথর পড়ছে, ড্রাইভার খুব সাবধানে গাড়ি চালাচ্ছে, বৃষ্টির মধ্যে ভিজে নাজেহাল অবস্থা একদম। আমার পিঠের ব্যাগটা হঠাৎই দেখছি খুব ভারী হয়ে গেছে, ব্যাপারটা বুঝলাম না, এটা অনেক পরে বুঝলাম, ঘন্টা 3-4 হাঁটার পরে বুঝলাম কেন ব্যাগটা ভারী হয়েছে। ছাতার থেকে জল পড়ে পড়ে পিঠের ব্যাগটার মধ্যে যে উলেন যে চাদরটা ছিল সেটা পুরো জল শোক করে নিয়েছে, আর পিঠে ব্যাগের ওজন হয়ে গেছে। যে ব্যাগ আমি ঘর থেকে বেরিয়েছিলাম, যদি তার ওজন 2 কেজি থাকতো, সেটা এখন 6 কেজি ওজন হয়ে গেছে। জামা প্যান্ট যা কিছু ছিল ওর মধ্যে, গামছা টামছা সব ভিজে একটা কঠিন অবস্থার মধ্যে আমি পড়ে গেলাম। কিন্তু থামা তো চলবেই না, ওই যে আমরা গৌরীকুণ্ডে চলে এসেছি। গৌরীকুণ্ডে যাওয়ার অনেক আগেই কিন্তু গাড়ি আমাদেরকে নামিয়ে দিল। বেশি হাঁটতে হচ্ছে। অবধি যেতে পারলো না, পার্কিং অবধি যেতে পারলো না, রাস্তার ভিড়। এই যে রাস্তা জ্যাম, এই যে গৌরীকুণ্ড হাঁটতে হাঁটতে আসলাম। এখান থেকে ব্যথার মলম বিক্রি হচ্ছিল, 200 টাকা করে একটা মলম নিয়ে নিলাম, মলম আর তেল, যদি রাস্তায় কারো লাগে। আমার কাছে আহারের বিশেষ কিছু ছিল না, তাই এখান থেকে 1 কেজি আম কিনলাম, 100 টাকা কেজি। একটু বেশি নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ব্যাগ তো ভারী হয়ে যাবে, ওই জন্য নিতে পারলাম না। সকালে ব্রেকফাস্টে আমার ফল খাওয়ার ইচ্ছা, অভ্যাস, ওই জন্য ফলেই চলবে। এই হচ্ছে গৌরীকুণ্ড। আসার সময় আমরা স্নান করবো এখানে তপ্তকুণ্ডে, আর এগিয়ে চলা এবার, আর থামা নয়। কঠিন পরিস্থিতি ভাই রে ভাই, এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ঈশ্বরকে দেখার, ওহো। কত করে নিল? কত করে? হ্যাঁ চলো, এই বলেন এদের 2500 करके ले ले, जे इसको ले लो। ए बाबू, ঘোড়া। মুক্তি দিদি ভাই, বাবলু বাবু, অশোক বাবু, অনিতা দিদি ভাই, সবার জন্য এখানে ঘোরার ব্যবস্থা করা হলো। এরা ডুলিতে যেতে চাইছিল। অশোকবাবু বলছিলেন আমি তো ঘোড়ায় উঠতে পারবো না, কিন্তু ডুলির অনেক রেট, সত্যি গায়ে লাগার মতনই রেট। ওই জন্য পরে তারা একটু কষ্ট করে হলো। এই দেখো আমি হাওয়াই চটি করেই রওনা দিয়েছি, খুব একটা অসুবিধা হচ্ছে না।
তবে সামনে যদি বৃষ্টি কমে তখন ব্যাগ থেকে জুতো বের করে হাওয়াই চটিটা রেখে জুতো মোজা পরবো। এই রাস্তায় শান্তি নাই, বাড়ির থেকে বেরিয়ে ধামে এসেও দেখো ঝগড়াঝাটি চলছে। ওরে ঝগড়াঝাটি কি অবস্থা রে, বাপরে বাবা, কতগুলো ইয়ং ছেলে নিজেদের মধ্যে সমানে ঝগড়া করে যায়। আর এই যে ঘোড়া করে একই রাস্তার মধ্যে, দেখো রাস্তায় একটা খুব মর্মান্তিক দৃশ্য, একটা ঘোড়া দেখো মৃত অবস্থায় পড়ে আছে। কত মানুষকে দেখো কেদার দর্শন করিয়েছে ঘোড়াটা, আজ আর কেউ নেই, কেউ তার একটু শেষকৃত্যও করছে না। একটা কম্বল দিয়ে ঢেকে রেখেছে, দেখে খুব কষ্ট লাগলো। এরকম হওয়া উচিত না, তাই না? কত কষ্ট করে মানুষকে পিঠে করে হয়তো 10 বছর ধরে সার্ভিস দিয়েছে, আজ আর কেউ নেই তার দেখার। তার যে মালিক ছিল সেও ছেড়ে চলে গেছে। তো চলো, ঘোড়ার মানুষের চলাচলের রাস্তা একটাই, খুব অসুবিধা হচ্ছিল। বৃষ্টি কিন্তু থামার কোনো লক্ষণ নাই, বৃষ্টি চলছেই, আর আমরাও এগিয়ে চলছি। ওয়েদার বেশ খারাপ, কোথাও কোথাও খবর পাচ্ছি একটু একটু পাথর পড়ছে। এইখান থেকে জঙ্গল চট্টি হচ্ছে 2.5 কিলোমিটার রাস্তা। আরও আমি এখন কিন্তু একাই হয়ে গেছি, আমার সাথে আর কেউ নেই। এই আমি ধীরে ধীরে হাঁটছি, কেউ ঘোড়া দিয়ে যাচ্ছে, তার সাথে একটু কথা বলে নিচ্ছি, আমাদেরই পরিচিত কেউ। कल गए थे আর বাকি পায়ে হাঁটা কেউ নেই। ऊपर बारिश हो रहा है, ऊपर भी बारिश हो रहा है। हाँ, सुबह निकले थे भोर में, आज रात में हाँ वाह बहुत सुंदर। हाँ हाँ দেখো আমার এই তৃতীয় ভিডিওটাও শেষ হচ্ছে, আর কি দৃশ্য দেখো। আমার লেন্সের সামনে একটু জল পড়েছে বলে ছবিটা এখানে একটু ডিস্টার্ব হয়ে গেছে, বর্ষার জল। 2 ছেলে বৃদ্ধ বাবাকে নিয়ে চললো কেদার দর্শনে। জীবনের হয়তো অন্তিম স্বপ্ন, বাবা হয়তো বলেছে, ছেলেদের কাছে আবদার করেছে, আমাকে একটু কেদারনাথজির দর্শন করা। কিন্তু যাবো আমি পায়ে হেঁটে, ঘোড়ায় আমি চড়তে পারবো না, পালকিতেও চড়বো না। তো দেখো বৃদ্ধ বাবাকে 2 ছেলে কেমন ধীরে ধীরে নিয়ে যাচ্ছে। এই রকম হাজারো দৃশ্য, কত দৃশ্য যদি তুমি পায়ে হেঁটে যাও দেখতে পাবে। আর সামনে দেখো হঠাৎই দেখি মুক্তি দিদি ভাই ঘোড়ার থেকে পড়ে গেলেন। সে কি অবস্থা, আমি তো কোনো রকমভাবে আওয়াজ দিলাম ঘোড়াওয়ালাকে, কেন আমার হাতে ক্যামেরা, আমার হাতে ছাতা লাঠি, কী করবো আমি। তো ঘোড়াওয়ালা সে দৌড়ে আসলো, ভাগ্য ভালো নিচে পড়ে গেছে, মানে মাটিতে রাস্তায় পড়ে গেছে।